জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, পাম তেলে বেড়েছে 12 টাকা। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, কর অব্যাহতি তুলে নেয় এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সয়াবিনের দাম বাড়ানো হয়েছে। তবে এটা সাময়িক সিদ্ধান্ত বলে দাবি তার। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বন্ধ থাকা বিভিন্ন ভোজ্য তেল কারখানা সচল করতে সহায়তা করছে সরকার। এছাড়া প্রতিযোগিতা বাড়লে দাম আরও কমবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। তিনি বলেন, নতুন দামের কারণে 5.5 কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হবে। 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা রাখতে সক্ষম হয়েছি বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজার থেকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বন্ধ হলগুলোর তালা ভেঙে ভেতরে ঢুকেছে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় তারা। এর আগে গেল 13 এপ্রিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থী। এরপর থেকেই হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরে 37 শিক্ষার্থীকে বহিষ্কার, 2 তারিখে হল খোলা ও 4 তারিখে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবারের সিন্ডিকেট সভায়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার বেলা 12টার পর থেকে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে মিছিল শুরু করেন তারা। পরবর্তীতে দুপুরে 2টার দিকে বন্ধ হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এক দফা দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। হামলা করছে, তারপর পুলিশ মোতায়েন করছে। কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের স্টুডেন্টদের প্রবেশে যে পুলিশ মোতায়েন করে, এটা আমি প্রথম দেখলাম। আন্দোলনটা দমায় দেওয়ার জন্য বাইরের কিছু লোকজন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকজনের মদদে এই মামলাটা আসলে করা হয়েছে। না হলে তো আমাদের যে 22 জন শিক্ষার্থী, তাদের নামের লিস্ট তারা বয়স সহ কিভাবে পায়? আমাদের দফা 1 এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনা শুরুতে তিনি কথা জানান। বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। জাতীয় নির্বাচনের জন্য ব্যালট পেপার সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি অতীতের অপ্রয়োজনীয় ব্যালট পেপারগুলো নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসি। দুপুরে সংসদ ও স্থানীয় নির্বাচনের ব্যালট মুদ্রণ নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ইসি সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য মুদ্রণ কাজে 2,30,000 রিম কাগজ লাগবে। এতে খরচ ধরা হয়েছে 35 কোটি টাকার বেশি। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস থেকে এই চাহিদা দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ইসি সচিব আক্তার আহমেদ আরও জানান, ব্যালট পেপার সহ সব ধরনের মুদ্রণ কাজ সম্পন্ন করতে 3 মাসের মতো সময় লাগবে। পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিংয়ের সময় সীমাটা কতটুকু লাগে? ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। তাহলে 3 থেকে 4 মাস। এখন আপনারা যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবেন, আমরা সেইভাবে এখন যে সিদ্ধান্তটা হবে নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে, সে অনুযায়ী আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। ডাকসু নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গেল বছরের ডিসেম্বরে। একই মাসে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। গেল জানুয়ারি মাসে কোড অফ কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয়। এ দুটি চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার 2 মেয়ে তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয়। এদিকে বিনামূল্যে গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় রাজু কর্মকর্তা সহ মোট ৩ জনের নামে মামলা হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধভাবে গুলশান ২-এর একটি ফ্ল্যাট গ্রহণ করেন। এ ঘটনায় টিউলিপ ছাড়াও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সহকারী আইন উপদেষ্টা ১ সর্দার মোশাররফ হোসেনকেও মামলায় আসামি করা হয়েছে। এদিন ১,৫৫,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধেও মামলা করে দুদক। এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে ৯৯ বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায়, এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন। এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। ফেনীতে হাট ইজারা কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে স্থানীয় দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩৭ জনকে আটক করা হয়েছে। দুপুর ১২টার দিকে দাগনভূঞা উপজেলার 0 পয়েন্টে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি বাজারের ইজারা কেন্দ্র করে প্রভাবশালী দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় উভয় পক্ষের অন্তত ৩৫ জনকে। দেশের বাইরের খবর। পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মুস্তাং জেলায় পুলিশ কনস্টেবলদের গাড়ি লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। যদিও এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের দাবি, গেল বছর এই প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ যেসব হামলা হয়েছে তার সবগুলোর পেছনে ছিল নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিন রিন্দ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, কালাত থেকে আসা পুলিশের ওই গাড়িতে IED বা স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। হামলায় আহত 16 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প আরও দাবি করেন 3 জন ব্যক্তির জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই 3 ব্যক্তি হচ্ছেন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আরও অভিযোগ করেন 20 গুণ শক্তিশালী একটি দেশের সাথে যুদ্ধ শুরু করে ইউক্রেন আশা করেছিল মিত্র দেশের অস্ত্র সহায়তা এলেই সংকটের সমাধান হবে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, গেল রোববার ইউক্রেনে রাশিয়ার বিধ্বংসী হামলায় 35 জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করলেন। বিবিসি আরও নিশ্চিত করেছে, চলতি বছর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর এটাই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন ইরানকে বিসর্জন দিতে হবে, না হয় পরমাণু কেন্দ্রে হামলা চালানো হবে। ওমানে দ্বিতীয় দফার আলোচনার আগে আবারও এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু ইস্যুতে আগামী শনিবার ওমানেই দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে ওয়াশিংটন ও তেহরান। এর আগেই সোমবার সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির সতর্ক বার্তাকে কেন্দ্র করে ট্রাম্প বলেন, যে কোনো মূল্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত না থাকলে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য তেহরানের পরমাণু কেন্দ্র। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে কূটনৈতিক সফরে হঠাৎ রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইরানের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় এবার বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির $230 কোটি তহবিল আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও ইহুদিবাদ বিরোধিতার জেরে এমন পদক্ষেপ দিয়েছে হোয়াইট হাউস। সিএনএন জানায়, সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় শিক্ষা গবেষণায় অভিজাত এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা মার্কিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের। হার্ভার্ডের পরিচালনা ব্যবস্থা, নিয়োগের ধরন ও ভর্তি প্রক্রিয়ায় সংশোধনী সহ গেল সপ্তাহে বেশ কিছু দাবি সম্বলিত একটি দীর্ঘ তালিকা হার্ভার্ডে পাঠায় হোয়াইট হাউস। এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য খর্বের চেষ্টা বলে সোমবার এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড কর্তৃপক্ষ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে গেল কিছুদিন ধরেই ট্রাম্প প্রশাসনের চক্ষুশূল হার্ভার্ড সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে খেলতে দেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল 5টা 20 এসে পৌঁছায় সফররত বহনকারী বিমানটি। এরপর প্রায় 2 ঘন্টা পর বিমানবন্দর থেকে টিম বাসে হোটেলে যায় জিম্বাবুয়ের ক্রিকেটাররা। আজ ঢাকায় অবস্থান করবে পুরো দল। 16 এপ্রিল সকালের দিকে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেটের উদ্দেশ্যে রওনা হবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু 20 এপ্রিল থেকে, আর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে 28 এপ্রিল থেকে। সিরিজ শেষে 4 মে দেশে ফেরার কথা রয়েছে অতিথিদের। শেষ করছে এখন 4 দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।